ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়ে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে গেলাম। আমাদের কয়েকজন অফিসারের প্রশিক্ষণ চলছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। সবার কাছে থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে বসলাম। বেশ ভালো লাগছে মনের ভিতরে, কারণ পরিবারের সাথে বেশ কয়েকদিন কাটাতে পারবো। তারপর গাড়িটা ড্রাইভিং করতে লাগলাম। বাড়িতে জানাই নাই যে আমি আসতেছি, কারণ বাড়িতে গিয়ে তাদের সারপ্রাইজ দিব। ও, আমার পরিচয় তো দেওয়া হলো না। আমার নাম মাহফুজ, একজন আর্মি অফিসার। পরিবারে বাবা মা আর ছোট একটা বোন আছে। প্রায় সন্ধ্যার সময় পরে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর সবগুলো ব্যাগ কাঁধে নিয়ে দরজায় নক করলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। সামনেই দেখলাম তাসফি দাঁড়িয়ে আছে। তাসফি আমার ছোট বোনের নাম। আমাকে দেখতে পেয়েই খুশিতে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া, তুই জানিস না যে আমি কতটা খুশি হয়েছি। তুই হঠাৎ করে বাড়িতে এসে এমনভাবে সারপ্রাইজ দিবি, সেটা আমি ভাবতেই পারি নাই। তাই খুশিতেই কান্না করে দিয়েছি। ওরে আমার পাগলি বোনটা রে, খুশিতে বলে কান্না করে দিয়েছে। আচ্ছা তাসফি, বাবা মা ঘরে আছে তো? হ্যাঁ রে ভাইয়া, সবাই ঘরে আছে। দুজন মিলে কত গল্প করতেছে। তোকে দেখলে সত্যি বাবা মা খুব খুশি হবে। আচ্ছা, এখন ভেতরে আয় আগে, আর বাবা মায়ের সাথে দেখা করে আয়। কাঁধ থেকে ব্যাগগুলো নামিয়ে রাখলাম। তারপর বাবা মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। আস্তে করে দরজাটা ফাঁকা করলাম। দেখি দুজনে বসে গল্প করছে। তখন রুমের ভিতরে ঢুকেই সালাম দিলাম। বাবা মা আমার দিকে তাকিয়ে প্রচণ্ড খুশি হলো। মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে বাবা, কেমন আছিস তুই? তুই এভাবে আমাদেরকে না জানিয়ে চলে আসছিস কেন? জানিস, আমরা তোর কথাই এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম। তারপর বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি জানি যে এটা কারো দুঃখের কান্না নয়। সবাই আমাকে দেখে এত খুশি হয়েছে যে আনন্দে কান্না করে দিয়েছে। আচ্ছা, তোমরা এবার কান্নাকাটি থামাও তো। এত দূর থেকে আসলাম, কই খুশি হবে সেটা না হয়ে সবাই কান্না করছে। এবার কিন্তু আমিও কান্না করে দিব। আরে বাবা, এটা তো আমরা খুশিতে কান্না করছি। তুই আমাদের একমাত্র ছেলে, কতদিন পরে বাড়িতে এসেছিস, তাই তো হঠাৎ করে দেখে নিজেদের আর কন্ট্রোল করতে পারি নাই। তোর এই পাগলি বোনটা তো সারাদিন আমার কানের কাছে এসে তোকে নিয়ে বকবক করতে থাকে। এই যে মাম্মিজি, আমার বোন তো আমাকে নিয়ে বকবক করবে। ওর আর কোনো ভাই আছে যে তাকে নিয়ে বকবক করবে? এই তাসফি, আমার ব্যাগগুলো রুমে নিয়ে আসো, আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। আর আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার দাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যা, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি তাসফি বিছানায় বসে হাঁপাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি হেসে দিলাম। কিরে পেতনি, ওভাবে হাঁপাচ্ছিস কেন? তো হাঁপানো ছাড়া কি করব? এর আগেও তো তোর ব্যাগ দিয়ে গেছি, তখন তো এত ভার ছিল না, কিন্তু আজকে হঠাৎ এত ভার হতে গেল কেমন করে? ওহ সরি রে, তোর কষ্ট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর তার থেকে বড় কথা, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। তারপর ব্যাগ থেকে খুব সুন্দর একটা বেবি ডল বের করে তাসফির হাতে দিলাম। এইটা হলো তোর জন্য সারপ্রাইজ। বেবি ডলটা পেয়ে খুশিতে কোনো কথা বলতে পারতেছে না, শুধু একইভাবে বেবি ডলটার দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে বলি, ভাইয়া তোকে এতগুলো ধন্যবাদ, আমি যে খুশিতে কথাই বলতে পারতেছিলাম না। হ্যাঁ, এবার এটা নিয়ে খেলা করবি ছোটদের মতো। দুজন মিলে মজা করতে থাকলাম। তখন আম্মু রুমে আসলো হাতে একটা প্লেট নিয়ে। এই যে মাহফুজ, খাবারটা খেয়ে নে। তুই এভাবে না আসলে তোর জন্য তো তোর পছন্দের খাবারগুলো রান্না করে রাখতাম। আরে আম্মু, কোনো সমস্যা নাই, জানি এসেছো, সেগুলো তোমার হাতে খাইয়ে দাও তো, তাহলে এখন আর প্রিয় খাবারগুলো লাগবে না। তারপর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিল। আসলে মায়ের হাতে খাবার খেতে মজা আর কিছুতেই হয় না। রাতের খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। কালকে বাইরে বের হওয়া যাবে। সকালবেলা কারো ডাকে ঘুম থেকে উঠতে হলো, এমনিতেই উঠি নাই, আমাকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। আস্তে করে চোখটা খুলে দেখি তাসফি সামনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই এত সকালে ঘুম থেকে উঠালি কেন? এখন তো তোর কাছে এত সময় মনে হচ্ছে, সকাল 9টা বাজে, আর তুই কিনা এখনো ঘুমিয়ে আছিস। তোদের কি প্রশিক্ষণে এগুলোই শেখানো হয় নাকি? আরে না, প্রশিক্ষণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। গতকাল শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে,
তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারি নাই। তো বল কী জন্য ঘুম থেকে তুললি? ভাইয়া, তুই কি আজকে আমাকে কলেজে নিয়ে যেতে পারবি? অনেক দিন হলো তোর সাথে কলেজে যেতে পারি না। তবে আজকে যতক্ষণ বাড়িতে আছিস আমাকে কলেজে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি তোকে তোর কলেজে নিয়ে যাচ্ছি। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালের খাবারটা খেয়ে তাসফিকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম কলেজের সামনে। তাসফিকে নিয়ে কলেজের মধ্যে চলে গেলাম। ওদের কলেজ আর ভার্সিটি একসাথে। এদিকে লামিয়া ওর বান্ধবীদের সাথে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। মাহফুজ কলেজে প্রবেশ করতেই লামিয়ার চোখ মাহফুজের উপরে পড়ে। চোখ যেন সরাতে পারছে না মাহফুজকে দেখে। আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেই লামিয়ার কোনো ফিলিংস আসে নাই, মাহফুজকে দেখেই ক্রাশ খেয়ে যায়। লামিয়ার বান্ধবীরা অনেক সময় ধরে ডাকছে, কিন্তু লামিয়া একটা ঘোরের মধ্যে আছে। তখন লামিয়ার একটা বান্ধবী ওকে ধাক্কা দেয়। কি রে লামিয়া, এভাবে কোন দিকে তাকিয়ে আছিস? সেই কত সময় ধরে তোকে ডেকেই চলেছি, তোর কোনো সারা শব্দই নাই। আরে, আমি একটা ছেলের উপর ক্রাশ খেয়েছি। এতদিনে কোনো ছেলেকেই ভালো লাগে নাই, কিন্তু এই ছেলেটাকে একবারেই ভালোবেসে ফেলেছি। তুই আবার কার উপর ক্রাশ খালি রে? তোর জীবনে এত প্রপোজ এসেছে, একটাকেও গ্রহণ করিস নাই, আর আজকে কোন একটা ছেলেকে দেখেই ক্রাশ খেয়ে গেলি? তা সেটা কোন ভাগ্যবান ছেলেটা, তাকে দেখাতো আমাদের। লামিয়া হাত দিয়ে ইশারা করে আমাকে দেখিয়ে দেয়। লামিয়ার ইশারা দেখে সবাই তাকায়। আমি তখন তাসফিকে এগিয়ে দিয়ে বের হচ্ছি কলেজ থেকে। সবাই তো আমাকে দেখে ফিদা হয়ে যায়। সত্যি তো ছেলেটা দেখতে একদম রাজপুত্রের মতো, লামিয়ার সাথে একদম মানিয়ে যাবে। লামিয়া, তুই তো এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তোর সাথে ছেলেটাকে একদম পারফেক্ট মানাবে। লামিয়া লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। অন্যদিকে মাহফুজ কলেজ থেকে বের হয়ে গাড়িতে বসতে যাবে, অমনি কয়েকজন এসে তাকে জড়িয়ে ধরে। মাহফুজ পিছনে ঘুরে তাকিয়েই দেখে তার বেস্ট ফ্রেন্ডরা চারপাশে দাঁড়িয়ে আছে। নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, ওদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কিরে মাহফুজ, তুই এভাবে কাঁদছিস কেন? আর কতদিন পর বাড়ি ফিরে আসলি, কই আনন্দ করব সেটা না করে কাঁদছিস। আচ্ছা চল সবাই মিলে আড্ডা দেই। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। দুপুরের দিকে খেতে বসেছি, তখন বাসায় তাসফি আসলো। ওকে দেখে মনে হলো মনটা ওর অনেক খারাপ, কাঁদছেও মনে হয়, চোখটা ফুটে আছে। কিরে তাসফি, তোর কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? আমার সোনা বোনটা, তোর কি হয়েছে বল একবার। তুই এই টিফিনের সময় বাসায় চলে আসলি যে? ভাইয়া, বেশ কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করে। কলেজ থেকে বাসা আসার পথে আমাকে খারাপ খারাপ কথা বলে, আমাকে খারাপ ইঙ্গিত দেয়। আর জানিস ভাইয়া, আজকে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। ওরা সবাই এলাকার বড়লোক বাবার ছেলে, তাই ওদেরকে কিছু বলার সাহস পায় না। অনেক মেয়েদের সাথেই এরকম করে। তাসফির কথাগুলো শুনে তো মাথাটা পুরো গরম হয়ে গেল। ভাবলাম যে বাড়িতে যে কয়টা দিন আছি একদম নিরিবিলি থাকবো, কিন্তু সেটা আর হলো না। আমার এই এলাকাতেও যে এত ইফটিজিং হচ্ছে এটা তো আমার জানা ছিল না। শয়তানগুলোকে আজকে শায়েস্তা না করলে একটাও ঠিক হবে না। এই তাসফি চল আমার সাথে, দেখি কোন কুকুরের বাচ্চাগুলো তোদেরকে ডিস্টার্ব করে। তাসফিকে নিয়ে কলেজের দিকে বের হয়ে গেলাম। কলেজ গেটের কাছে আসতেই দূর থেকে কয়েকটা ছেলে বলে উঠল, কিরে মেয়ে, এবার কাকে সাথে করে নিয়ে আসলি? তো রাজপুত্রকে নিয়ে আসলি নাকি? আয় কাছে এগিয়ে আয়, তোদের একটু আদর করে দেই। ছেলেগুলোর কথা শুনে ওদের কাছে চলে গেলাম। কি রে কুত্তারা, তোদের বাড়িতে কি নিজেদের বোন নাই নাকি? রাস্তার মেয়েদেরকে বিরক্ত করার সময় নিজের মা আর বোনের কথা মনে হয় না? কিরে ছোকরা, তুই আবার কই থেকে উঠে আসলি? ওরে, এই সাধু তো দেখি আমাদের জ্ঞান দেই। মায়াটা কি তোর বউ লাগে নাকি রে? তোর গায়ে এত জ্বালা কেন? ওদের কথা শুনে মাথাটা বিগড়ে গেল। যে ছেলেটা এইসব কথাগুলো বলল তার তলপেট বরাবর মারলাম একটা লাথি, সাথে সাথে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। বাকি কয়েকজন আমাকে মারার জন্য এগিয়ে আসলো, ওদেরকেও ইচ্ছা মতো ধোলাই করলাম। সবাই মায়ের খেয়ে গড়াগড়ি করতে লাগলো। আরে কুত্তারা, এটা আমার বোন হয় বোন। আরে তোরা তো নেশা করে তোদের জ্ঞান হারিয়ে ফেলেছিস, তোরা আমাকে মাফ করে দিস। তোদেরকে এভাবে মারতে চাই না আমি, কিন্তু কি করব বল। আমার বোনের কান্না আমার সহ্য হয় না। যখন তাসফি বাসায় গিয়ে কেঁদে কেঁদে তোদের বিরুদ্ধে নালিশ করলো, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আরে আমার বোন মানে তো তোদেরও বোন।
আমি একটা কথা বলে রাখছি, তোরা আজ থেকে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কলেজের চারদিকে লোকজন এসে জড়ো হয়ে গেছে। মাহফুজের কথাগুলো শেষ হতেই সবাই একসাথে তালি দিয়ে ওঠে। সবাই মাহফুজকে ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেগুলো হলো এলাকার প্রভাবশালী বাবাদের ছেলে। তাদের উপরে কথা বলার মতো কেউ ছিল না। মারা তো দূরে থাক, মাহফুজের এই কাজে সবাই খুব খুশি হয়। তারপর মাহফুজ তাসফিকে ওর ক্লাসরুমে পৌঁছে দিতে যায়। এদিকে লামিয়া প্রথম থেকে মাহফুজের এই কাণ্ড দেখতেছিল। মাহফুজের মারামারি দেখে লামিয়া ফিদা হয়ে যায়, আবারও ক্রাশ খেয়ে যায়, আর একটা উপায়ও পেয়ে যায়। তাসফির সাথে লামিয়ার অনেক ভালো সম্পর্ক, দুজনে প্রায় সময় গল্প করে। এখন তো লামিয়া জেনে গেল যে ছেলেটা তাসফির ভাই, তাহলে তাসফির কাছে থেকেই ওর ভাইয়ের সব কিছু জানা যাবে। সবাই নিজেদের জায়গায় চলে যায়, কেউ সে ছেলেগুলোকে কোনো সাহায্য করে না, কারণ সবাই ওদেরকে ঘৃণার চোখে দেখে। মাহফুজ কলেজে থেকে বের হতেই দেখে ছেলেগুলো ব্যথার চোটে কাতরাচ্ছে। এটা দেখে মাহফুজের অনেক মায়া লাগে। তারপর ছেলেগুলোকে হসপিটালে পাঠিয়ে দেয়। কলেজ ছুটি হতেই লামিয়া তাসফিকে ডাক দেয়। তাসফি লামিয়াকে দেখে খুব খুশি হয়। আরে আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখে সত্যি খুব খুশি হয়েছি। আমি খুব ভালো আছি তাসফিয়া, কিন্তু তুমি তো আমাকে ভুলেই গেছো তোমার ভাইকে পেয়ে। আমার সাথে তো এই কয়েকটা দিন কোনো গল্পই করো না। কি করব বলো আপু, ভাইয়া অনেক দিন পর বাড়িতে এসেছে, তাই ভাইয়ার সাথে এই সময় কাটাচ্ছি। আচ্ছা তাসফি, তোমার ভাইকে কোনো মেয়ের সাথে কথা বলে? কি ব্যাপার লামিয়া আপু, তুমি হঠাৎ আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাচ্ছ কেন বলো তো? তাও আবার কোনো মেয়ের সাথে কথা বলে কিনা সেটা জানতে চাচ্ছ? কুছ তো গড়বড় হে মেরি লামিয়া আপু। আরে তাসফি, কি যে বলো না তুমি। শোনো, তোমার ভাই যখন ওই অসভ্য ছেলেগুলোকে মারতেছিল তখন আমি সবকিছু দেখেছিলাম। এই পর্যন্ত কেউ ওদেরকে মারার সাহস করতে পারেনি, কিন্তু তোমার ভাই ওদেরকে যেভাবে শাস্তি দিল সেটা দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছি। যাক, তাহলে এতদিন পর একজনকে তো দেখতে পারলাম যে অন্যায়ের প্রতিবাদ করলো। এই কারণেই তোমার ভাইকে আমার খুব ভালো লেগেছে। উফ লামিয়া আপু, তোমার কথাটা হলো না। আমার ভাইয়াকে তোমার ভালো লেগেছে এইটা না বলে বলো যে ভাইয়াকে তুমি ভালোবেসে ফেলেছো, তাহলে তো ভালো হতো। তুমি হলে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আমার ভাইয়াকেও তো একদম রাজপুত্রের মতো দেখতে। তো ভাইয়ার তোমাকে তো একদম পারফেক্ট বানাবে। তাসফির কথায় খুব লজ্জা পেলাম, কারণ তাসফি তো ঠিকই বলেছে, আমি ওর ভাইকে ভালোবেসে ফেলেছি। কিন্তু বলা তো যাবে না, আগে সব কিছু শুনে নিই ওর থেকে। আচ্ছা তাসফি, তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হলো মাহফুজ। নামটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে, লামিয়া আর মাহফুজ। তাসফি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার ভাই এখন কি করে, পড়াশোনা নাকি চাকরি? আমার ভাইয়া এখন অনেক ভালো একটা চাকরি করে আর ভালো পজিশনেও আছে, কিন্তু এটা কথাটা সিক্রেট, তোমাকে আমি বলবো না। হ্যাঁ, আবার বলতে পারি যদি তুমি বলো যে তুমি ভাইয়াকে ভালোবেসে ফেলেছো। এই তাসফি, মার লাগাবো কিন্তু এখন। তোমার ভাইয়ার সম্পর্কে একটু জানতে চেয়েছি, এখন বলছো কি না ভালোবেসে ফেলেছি আমি? আরে আপু, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারছি। আমার ভাইয়াকে তুমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো, আর এখন স্বীকার করতে চাচ্ছ না। এভাবে করলে কি করে হবে বলো? তবে তুমি ভালোবাসো সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে এখন বলতে হবে না, তুমি পরে বললেও হবে। হ্যাঁ হয়েছে, তুমি অনেক বড় হয়ে গেছো সেটা বুঝতে পেরেছি। এখন বাসায় যাও, নয়তো তোমার মা বাবা আর তোমার ওই ভালো ভাইটা চিন্তা করবে। আর যদি তোমাকে না পেয়ে এখানে এসে দেখে যে আমার সাথে বসে আছো, তাহলে ওই ছেলেগুলোর মতো আমাকেও মেরে আলু ভর্তা বানিয়ে দেবে। মন থেকে মাহফুজের কথা সরাতেই পারছি না। এতদিন কত ছেলেকেই দেখেছি, কত ছেলে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব নিয়ে এসছে, কিন্তু কাউকে আমার মনের মতো করে খুঁজে পাইনি। আর আজকে মাহফুজকে দেখেই ফিদা হয়ে গেলাম, ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু মাহফুজের ভেতরে এমন কি আছে যা দেখে আমার মন তার জন্য জায়গা করে নিল? তবে কি ওই ছেলেগুলোকে মারার জন্য ফিদা হয়ে গেলাম নাকি? না, সেটাও তো বুঝতে পারছি না। আমি হাত দিয়ে নিজের মাথায় মৃদু আঘাত করলাম। লামিয়া রে, তুই তো দেখছি পাগল হয়ে যাবি অকালে। তুই তো দেখি প্রেমের জালে ফেসে গেছিস। তবে এরকম ভালো একটা ছেলের প্রেমে পড়লে কোনো সমস্যা নেই। এদিকে মাহফুজ নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। তখনই তাসফি বাসায় আসে, কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সরাসরি মাহফুজের ঘরে চলে যায়।
এই যে নবাব, আসতে পারি? বাপরে, আজকে সূর্য কোন দিক থেকে উঠল? আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে মিস তাসফি। তো কি মতলব রে তোর? আমার আবার কি মতলব থাকবে রে বগা? আমাকে কি আসতে বলবি না নাকি চলে যাব? না থাক, আর যাওয়া লাগবে না। আয়, তুই ভিতরে আয়। ভাইয়া, তুই ল্যাপটপে এত কি কাজ করিস রে? পাগলি রে, আমাকে তো একটু কাজ করতেই হয়। আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, আর আমাদের অফিসের কিছু ফাইল আছে, সেগুলোর কাজ করছি। এখন তো আমি ফ্রি আছি, তাই ভাবলাম কাজগুলো আমি নিজেই কমপ্লিট করে রেখে দেই। আচ্ছা, তোর কলেজের কি খবর? আবার কেউ কোনো খারাপ কাজ করছে না তো? আরে এখন আর কি খারাপ কাজ করবে? তুই যেভাবে ছেলেগুলোকে মেরেছিস আর ওয়ার্নিং দিয়ে এসেছিস, আর কেউ খারাপ কাজ করার সাহসই পাবে না। তবে হ্যাঁ, তোর একটা কাজ দেখে আমার হাসি পাচ্ছে, আবার সাথে ভালো লাগছে। তুই ওদেরকে মেরে মাটিতে শুয়ে দিয়ে আবার নিজে হাসপাতালে নিয়ে গেছিস। কি করব বল? তোর ইফটিজিংয়ের কথাটা শুনে মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল। তারপরেও ওদের কাছে গিয়ে ভদ্রভাবে কথাগুলো বললাম, কিন্তু ওরা আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিল। তাই তো ওদেরকে মারতে হলো। কিন্তু পরে দেখলাম যে ওদেরকে কেউ সাহায্য করে নাই, সবাই ব্যথায় কাতরাচ্ছে। তখন ওদের জন্য মায়া হলো, মনে হয় একটু বেশি মারা হয়ে গেছে, তাই সবাইকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। হ্যাঁ, ভাইয়া ঠিক কাজই করেছিস। যতই ওরা খারাপ কাজ করুক, তবুও মানুষ তো। তাই ভাইয়া ওদের এখন কেমন অবস্থা জানিস নাকি? না রে, তাসফি জানা হয় নাই সেটা। দেখো, ডক্টরের কাছে ফোন করে জেনে নেই সবার কেমন অবস্থা। তারপর পকেট থেকে ফোনটা বের করে ডক্টরকে ফোন করলাম। হ্যালো ডক্টর, ওই ছেলেগুলো কেমন আছে এখন? ও মাহফুজ সাহেব, ওই ছেলেগুলোর অবস্থা তো আগের থেকে ভালো ছিল, কিন্তু ওদের বাবা মারা এসে সবাইকে নিয়ে চলে গেছে। মাহফুজ সাহেব, আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন। এরা সবাই কিন্তু শহরের নামকরা লোকদের ছেলে ফেলে। ওদের উপরে কথা বলার মতো সাহস কেউ পায় না, আর আপনি তো সরাসরি ওদেরকে মেরেই বসেছেন। ওদের বাবারা তো আপনার উপরে অনেক রেগে আছে। জানি না আপনাকে কি করবে, তবে এটা শুনেছি আপনার বোনের জন্য ওদের মেরেছেন। কিন্তু ছেলেগুলো একটাও ভালো না। আপনার বোনকে সেফ রাখবেন, নয়তো আপনার বোনের সাথে কিছু একটা অঘটন করে ফেলতে পারে। আপনার বোন মানে তো আমার মেয়ে, আর আমার নিজেরও এরকম ছোট একটা মেয়ে আছে, তাই একটু ভয় করছে আর কি। আরে ডক্টর সাহেব, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার পরিচয় তো আপনাকে বলেই দিয়েছি। আর জানেনই তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করি। এখন থেকে এই এলাকার সব মেয়েরাই নিরাপদ থাকবে, সেই ব্যবস্থা আমি করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর ফোনটা কেটে দিলাম। ভাইয়া, ডক্টর কি বললো রে? ওদের অবস্থা এখন আগের থেকে ভালো, কিন্তু সুস্থ হওয়ার আগেই ওদের বাবারা এসে ওদেরকে নিয়ে গেছে। আচ্ছা, এখন রুমে গিয়ে বিশ্রাম করো, ওসব পরে দেখা যাবে।